আসসালামু আলাইকুম। এসএসসি ছাব্বিশ ব্যাচ দেখো, দেখতে দেখতে তোমাদের চতুর্থ অধ্যায় চলে আসলাম, জীবনী শক্তি। তো চতুর্থ অধ্যায় থেকে তোমরা 20টা এমসিকিউ পড়বা, অধ্যায়টা শেষ হয়ে যায়। তো আমি লিখে দিচ্ছি 20টা এমসিকিউ সমান অধ্যায় শেষ। 20টা এমসিকিউ সমান অধ্যায় শেষ। অধ্যায় শেষ। তো দেখো, এই অধ্যায় থেকে আমরা 20টা এমসিকিউ করব। জীবনী শক্তি অর্থাৎ জীবনের জন্য যে আমাদের শক্তিগুলো দরকার হয়, এইটাই হচ্ছে কি জীবনী শক্তি। অর্থাৎ আমরা যে খাই, খাবার খাইলে কিন্তু আমাদের শক্তি হয়। তো এই শক্তি নিয়ে, এই শক্তিগুলা কিভাবে উৎপন্ন হয়, শক্তিগুলার কাজ কি, কিভাবে, কেন এভাবে এই শক্তিটা এভাবে কাজ করতেছে, কেন এটিপিটি গুলা কিভাবে উৎপন্ন হয়েছে, এই সমস্ত বিস্তারিত কিন্তু আমাদের আলোচনা করা হবে। উদ্ভিদের কিভাবে খাবার খেয়ে তারা হচ্ছে শক্তি পেয়ে গাছগুলা বড় হচ্ছে, মানুষগুলা কিভাবে খাবার খেয়ে তারা বড় হচ্ছে, এই সবগুলা কিন্তু বিষয় এখানে আলোচনা করা আছে। তো দেখো, আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করি। দেখো, বলা হয়েছে এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়। তো আমরা শব্দের অর্থ আমাদের অবশ্যই ভাঙতে হবে, সবগুলো অর্থ কিন্তু আমরা ভাঙবো। দেখো, এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়। এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়, দেখো এই যে তোমরা হচ্ছে এটা মনে রাখবা, এডিপি এডিপি প্লাস অজৈব ফসফেট পিআই, এটা ভেঙে কি হয়, এই দুইটা যোগ হয়ে উৎপন্ন হয় কত, এটিপি উৎপন্ন হয়। আর যদি এই এটিপি কে ভাঙো, এটিপি কে ভাঙলে তাহলে কি উৎপন্ন হবে, এডিপি উৎপন্ন হবে। দেখো, এই সবগুলোর অর্থ কি। এটিপি এটিপি অর্থ কি, অ্যাডেনিন অ্যাডিনিন টাইফসফেট। দেখো আমি লিখে দিচ্ছি, অ্যাডি অ্যাডিনিন অ্যাডিনিন ট্রাই ট্রাই পিতে হচ্ছে ফসফেট, অ্যাডিনিন টাইফসফেট। তো দেখো, সেম ভাবে দেখো জিটিপির পূর্ণরূপ কি, দেখো জিটিপি অর্থাৎ গুয়ানিন। দেখো এখানে হচ্ছে গুয়া গুয়ানিন ট্রাইফসফেট। সিটিপি কে ধরো, দেখো সায়ানিন ট্রাইফসফেট। এটিপি দেখো, সিটিপি কত, দেখো সিটিপি হচ্ছে কি সায়ানিন ট্রাইফসফেট, সায়ানিন ট্রাইফসফেট। ইউটিপি কত, ইউরাসিল, দেখো ইউরাসিল ট্রাইফসফেট। আর এডিপির পূর্ণরূপ কি, এডিপির পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনিন ডাইফসফেট। তো ঠিক আছে, আমরা হচ্ছে এই বিষয়টা কিন্তু বুঝলাম। এডিপির পূর্ণরূপ কি, অ্যাডি অ্যাডিনিন অ্যাডিনিন ডাইফসফেট। তো দেখো, এই মাধ্যমে কিন্তু আমাদের 1 নম্বর এমসিকিউটা শেষ হয়ে গেল। দেখো, আমাদের এটা কি, এটিপি প্লাস অজৈব ফসফেট পিআই যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়। তাহলে এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হবে, এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হবে। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর দেখো, 2 নম্বরে বলা হয়েছে, দেখো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট বলা হয় কোনটিকে। নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট বলা হয় কোনটাকে। দেখো, আমরা জানি এটিপি কত, অ্যাডিনিন ডাইফসফেট। এফ এ ডি এইচ টু। দেখো, এটার পুনরূপ কি, এটার পুনরূপ হচ্ছে তোমার ফ্যাবিন অ্যাডিনিন ডাইফসফেট। ফ্যাবিন অ্যাডিনিন ডাইফসফেট এটার পুনরূপ। তারপরে দেখো, এটার পুনরূপ কি, এডিপির পুনরূপ কি, অ্যাডিনিন। ক্যামেরা আছে ওদিক যা বয়, তো দেখো আমরা তাহলে আবার এই এমসিকিউটা সলভ করি। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট বলা হয় কাকে। দেখো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট বলা হয় কোনটিকে। দেখো, এটিপি কে বলা হয় কি, অ্যাডেনিন ট্রাইফসফেট এটিপি কে। এফ এ ডি এইচ টু, এটাকে বলা হচ্ছে কত, ফ্যাবিন অ্যাডেনিন ডাইফসফেট। ফ্যাবিন অ্যাডেনিন ডাইহাইড্রোজেন বাকি ডাইফসফেট। তারপর দেখো, এডিপি কে বলা হচ্ছে কি, এডিপি কে বলা হচ্ছে অ্যাডেনিন ডাইফসফেট। তারপর দেখো, এনএডিপিএস কে কি বলা হচ্ছে, দেখো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট। দেখো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট বলা হচ্ছে কাকে, তাহলে ক নাম্বার, NADPH2, এটাকে বলা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট। তাহলে দেখো, আমরা নিকোটিন অর্থাৎ নিকোটিন শব্দের অর্থ কি, দেখো নিকোটিন শব্দের অর্থ কি, তামাক। এগুলা কিন্তু দেখো তামাক জাতীয় কোনো কিছু, বা তোমাদের অ্যাডিনিন শব্দের অর্থ নাই। দেখো, অ্যাডিনিন শব্দের অর্থ কি তোমরা জানতে চাও না, মন ইচ্ছা হয় না যে অ্যাডিনিন শব্দের আমি জানি। অ্যাডিনিন দেখো কি, এগুলো একটা দেখতে পাবা কি, তোমরা যখন একটু বড় ক্লাসে উঠবা, তখন দেখবা কি এই অ্যাডেনিন মানে কি, একটা শব্দের একটা অর্থ বুঝাই দেবে। যেটা মানে বুঝাইতেছে তোমার একটা যে গ্রন্থি বা গ্ল্যান্ড। অ্যাডেনিন শব্দের অর্থ কি বোঝাচ্ছে,
গ্ল্যান্ড। দেখো গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে কি গ্রন্থি, তাহলে অ্যাডেনিন শব্দের অর্থ কিন্তু গ্রন্থি। তো দেখো আমরা 3 নম্বর এমসিকিউ তে চলে আসি। 3 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে এডিপি প্লাস পিআই, এডিপি প্লাস পিআই। দেখো এই যে আমি বিক্রিয়াটা লিখছিলাম, এডিপি প্লাস পিআই সমান সমান কত, এটিপি। তো দেখো এটিপি, এটিপি মানে কি অ্যাডেনিন ট্রাইফসফেট, ট্রাই মানে কি 3, দেখো ট্রাই মানে কি 3, তাহলে উৎপন্ন দেখো এডিপি প্লাস পিআই, সূর্যের আলো, ক্লোরোফিল, ওয়াই উদ্দীপকে ওয়াই যোগে কত অণু ফসফেট তৈরি হয়, কত অণু, তাহলে দেখো এডিপি, তাহলে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে কি এটিপি, ওয়াইটা কি এটিপি, তাহলে অ্যাডেনিন ট্রাইফসফেট, ট্রাই মানে কি 3, অর্থাৎ কয় অণু ফসফেট তৈরি হচ্ছে, এখানে 3 অণু ফসফেট তৈরি হচ্ছে। দেখো আমরা কি গ নাম্বার, তাহলে আমরা কি দিলাম, 3 দিয়ে দিলাম। দেখো 4 নম্বর এমসিকিউ আমরা এখন পড়ি। দেখো বাতাসে অক্সিজেনের হার বেড়ে গেলে সালেকশন হার কি হয়। তো দেখো এখানে কি বাতাসে অক্সিজেনের হারটা বেড়ে গেছে, সালেকশন হারটা কি হয়। দেখো তোমরা বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা এরকম দেখো, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মিলে কত কি হয়, কি উৎপন্ন হয়, গ্লুকোজ C6H12O6 প্লাস কত পানি প্লাস কত অক্সিজেন। দেখো এখানে কিন্তু অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে। এখন বাতাসে যদি অক্সিজেন, বাতাসে অক্সিজেন হার বেড়ে গেলে সালেকশন কি হবে, অর্থাৎ যে জিনিসটা তৈরি আছে, অক্সিজেনটা দেখো তৈরি আছে, বা এই যে পানিটা কত তৈরি আছে, দেখো এই যে অক্সিজেন হার মানে কি, অর্থাৎ পানিটা তৈরি আছে বা অক্সিজেনটা তৈরি আছে, এটা তো তৈরি আছে। এখন তৈরি জিনিস, তৈরি জিনিসটা কি হবে, তাহলে এখন তৈরি জিনিসটা কি কমে যাবে না, তৈরি জিনিসটা কিন্তু অবশ্যই কমে যাবে। তো বাতাসে অক্সিজেন হার বেড়ে গেলে সালেকশন হার কি হবে। এখন একটা জিনিস আছে থাকলে কি আমরা কিনবো, কিনবো না, কিন্তু সেই জিনিসটা আগে ভেঙে ভেঙে খাবো। তাহলে এখন যদি বেড়ে যায়, অর্থাৎ খরচ যদি বেশি হয়, ধরো একটা জিনিস 2 টাকা তোমার কাছে আছে, 2 টাকা থেকে তুমি যদি ধরো যে এটা এটা যদি ভাঙো, অর্থাৎ বললা যে 2 টাকাকে আমি ভাঙবো, 2 টাকা থেকে তুমি 1 টাকা খাইলে, তাহলে কমে গেল না। সেম ভাবে দেখো অক্সিজেনের হার বেড়ে গেছে, অর্থাৎ বেশি জিনিসপত্র খাইছে, খাইলে তাহলে কি হবে, অক্সিজেনের হারটা, সালেকশন হারটা কি হবে, কমে যাবে। দেখো তাহলে কি আমাদের অ্যান্সারটা হবে কি, খ নাম্বার, কমে যাবে। তো ঠিক আছে, দেখো এরই মাধ্যমে আমাদের কি 4টে এমসিকিউ ব্যাখ্যা অনুযায়ী শেষ হলো। আমরা এখন 5 নম্বর এমসিকিউ। তো দেখো 5 নম্বর এমসিকিউ, 5 নম্বর এমসিকিউ তে একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো উদ্দীপকটা N সমান পটাশিয়াম, O সমান ম্যাগনেসিয়াম, N সমান ক্লোরোফর্ম, P সমান ক্যালসিয়াম। তো দেখো উদ্দীপকের কোনটির উপস্থিতিতে সালেক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তাহলে দেখো সালেক সংশ্লেষণ যেগুলো মৌলিক উপাদান, সেগুলো তো সাহায্যে তোমার সালেক সংশ্লেষণ বন্ধ হয় না। দেখো পটাশিয়াম একটা মৌলিক উপাদান, ক্যালসিয়াম একটা মৌলিক উপাদান, ম্যাগনেসিয়াম একটা মৌলিক উপাদান, ক্যালসিয়াম একটা মৌলিক উপাদান। তাহলে ক্লোরোফর্মটা দেখো কি একটা মৌলিক, উদ্ভিদের জন্য কিন্তু এটা অত্যাবশ্যকীয় উপাদান নয়। তাহলে দেখো অত্যাবশ্যকীয় উপাদান কিন্তু এটা নয়, তাহলে কি কোনটির উপস্থিতিতে সালেক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এন, ক্লোরোফর্ম। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে কি, ক্লোরোফর্ম। এনটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। দেখো সালোক সংশ্লেষণ অর্থটা তুমি ভাঙো। দেখো সালোক শব্দের অর্থ কি, সালেক শব্দের অর্থ সূর্যের আলো। সালোক শব্দের অর্থ দেখো, সালেক শব্দের অর্থ কি, সূর্যের আলো, সূর্যের আলো। আর সংশ্লেষণ শব্দের অর্থ কি, তৈরি করা। সংশ্লেষণ শব্দের অর্থ কি, তৈরি করা, অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা কে বলা হয় কি, সালেক সংশ্লেষণ। তাহলে যদি তোমাদের সালেক সংশ্লেষণ সংখ্যাটা থাকে, সালেক সংশ্লেষণ কাকে বলে, অর্থাৎ উদ্ভিদ সবুজ শক্তিকে কাজে লাগিয়ে সূর্যের আলোর সাহায্যে আহ সূর্যের আলোর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালেক সংশ্লেষণ প্রক্রিয়া। সেগুলো আমাদের 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সবাত শোষণ প্রক্রিয়ায় কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সবাত শোষণ প্রক্রিয়া দেখো, একটা আছে আমাদের অবাত শোষণ আর একটা আছে সবাত শোষণ। সবাত শোষণ মানে কি, এখানে হচ্ছে এটা হচ্ছে কি প্রাণীদের ক্ষেত্রে ঘটে, আর অবাত শোষণ কি, দেখো হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে, যে নিম্ন শ্রেণীর জীবগুলোতে ওগুলোতে ঘটে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। দেখো সবাত শোষণে আমাদের শক্তি উৎপন্ন হয় কত, দেখো আমাদের 686 ক্যালোরি, অর্থাৎ সবাত শোষণে কত অণু এটিপি উৎপন্ন হয়, সবাত শোষণে 38 অণু এটিপি, 38 অণু এটিপি উৎপন্ন হয়, এটিপি 38 অণু এটিপি সমান সমান কত, 686 কিলো ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি কত, পার মোল। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে কত, 686 কিলো ক্যালোরি পার মোল। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এমসিকিউটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। তারপর দেখো আমাদের 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কত, C4 উদ্ভিদ পরিচালিত হয়, C4 উদ্ভিদ পরিচালিত হয় কোথায়, দেখো C4 উদ্ভিদ ক্যালভিন চক্র। দেখো ক্যালভিন কত বিজ্ঞানী ক্যালভিন এটা তৈরি করে, তার জন্য এটাকে বলা হয়েছে কত, ক্যালভিন চক্র। দেখো ক্যালভিন চক্রকে বলা হয় কত, C3 চক্রকে বলা হয় কত, সি থ্রি চক্রকে বলা হচ্ছে কত, ক্যালভিন চক্র। আর দেখো হ্যাশ ও স্ল্যাক চক্র বলা হয় কাকে, হ্যাশ ও স্ল্যাক চক্র বলা হচ্ছে C4 উদ্ভিদকে। তাহলে আমাদের এটা সঠিক। তারপরে দেখো C4 গতিপথ, C4 উদ্ভিদ তো C4 গতিপথ অবশ্যই ঘটবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, 2-3, 2-3 কোথায় আছে, দেখো 2-3 আছে আমাদের গ নাম্বারে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে গ নাম্বার।
তো দেখো তারপরে হচ্ছে 8 নম্বর এমসিকিউ। 8 নম্বর এমসিকিউ বলা হচ্ছে অবাত শোষণে সাধারণত দেখা যায়। দেখো অবাত শোষণ মানে কি নিম্ন শ্রেণীর জীব, অর্থাৎ আদিকোষী জীব। অবাত শোষণ মানে কি নিম্ন শ্রেণীর জীব বা কত আদি জীব, আদি আদি জীব। দেখো আদি জীব গুলা কোনগুলা, দেখো আদি জীব মানে কি এখানে হচ্ছে আহ তোমার হচ্ছে কত এখানে অপকৃত কোষগুলো থাকে, অর্থাৎ এখানে হচ্ছে কি থাকবে আদি কোষ, আরেকটা আছে প্রকৃত কোষ। দেখো এখানে দেখো প্রকৃত কোষ, সবার শোষণ করে প্রকৃত কোষ, তাহলে সবার শোষণটা কোথায় ঘটবে, উন্নত শ্রেণীর জীব অর্থাৎ প্রকৃত কোষে। দেখো ইস্টটা কি, ইস্ট, ইস্ট শব্দের অর্থ কি তোমরা জানো? ইস্ট শব্দের অর্থ কি ফুলে ওঠা, আমি কিন্তু বলে দিয়েছিলাম ইস্ট শব্দের অর্থ কি ফুলে ওঠা। তাহলে ইস্ট কি একটা নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ আদিকোষী জীব। এখানে কি ঘটবে, আমাদের অবাত শোষণ ঘটবে। তারপরে শৈবাল, দেখো শৈবাল কি নীলাভ সবুজ শৈবাল। দেখো কি নীলাভ সবুজ শৈবালকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। এটা কিন্তু একটা প্রকৃত কোষী জীব। তোমরা যখন প্রথমত দেখা করেছি ভূগোল পাঠ, তখন আমরা দেখছিলাম যে এটা কি প্রোটিস্টা রাজ্যের একটা উদাহরণ। প্রোটিস্টা কি, দেখো প্রোটিস্টা হচ্ছে তোমার আদিতম জীব। প্রোটিস্টা কত আদিতম জীবের, অর্থাৎ তোমার হচ্ছে প্রথমে কি আছে যে তোমরা পাঁচটা রাজ্য পড়ছিলাম, ওই রাজ্যগুলোতে তোমরা দেখতে পাবা। তারপরে দেখো তাহলে শৈবালটাকে আমাদের কি হবে, প্রকৃত কোষী জীব। তাহলে আমাদের শৈবালটা কিন্তু এখানে হবে না। তারপরে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমরা জানি আদিকোষী একটা জীব। তাহলে দেখো এটা হবে আমাদের 1 ও 3 হবে। 1 ও 3 কোথায় আছে, দেখো গ নম্বরে আছে আমাদের। তাহলে কিন্তু এই গ নম্বরটা অ্যান্সার হবে। তো দেখো আমাদের 8টা এমসিকিউ হইলো, আর মাত্র 12টা এমসিকিউ আছে। 12টা এমসিকিউ আমরা পড়লে গেলে কিন্তু এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। তো দেখতে দেখতে আমরা 9 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। 9 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে নিচের কোনটি 6 কার্বন বিশিষ্ট? রাইবুলো 1,5 ডাইফসফেট। এটা কয় কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। দেখো এটা হচ্ছে কত 5 কার্বন। আর এটা কিটো অ্যাসিড, কিটো অ্যাসিডটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। অক্সালো অ্যাসিডটা হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তো তোমরা এগুলো একটু মনে রাখবা। দেখো তাহলে আমাদের অ্যান্সার করতে হবে 6 কার্বন বিশিষ্ট কোনটা? 6 কার্বন বিশিষ্ট হচ্ছে কিটো অ্যাসিড। তো দেখো পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটি? এটাও অনেক আসে। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটা দেখো, পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে 3-4-3, 3-4-3 চু CHO, চু 3-4-3। দেখো চু 3-4-3 কোথায় আছে? এই যে দেখো 3-4-3 এই যে 4 নাম্বার আছে চু C3H4O3। এটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। এগুলো একটু মনে রাখবা। এটা দেখো যে গ্লুকোজের সংকেত, এগুলা কিন্তু একটু মনে রাখবা। দেখো 11 নম্বরে কি আছে, কোন আলোতে সালিক ট্রান্সলেশন হয়? কোন আলোতে সালিক ট্রান্সলেশন বেশি হয়? দেখবা কি লাল এবং নীল আলোতে কি সালিক ট্রান্সলেশনটা বেশি হয়। লাল এবং নীল আলো এবং কমলা আলোতে সালিক ট্রান্সলেশনটা বেশি হয়। এটা তো আমাদের বইয়ে হুবহু দেওয়া আছে। তারপর দেখো নিচের কোনটিতে C4, নিচের কোনটি C4 উদ্ভিদ? C4 উদ্ভিদটা দেখো, C4 উদ্ভিদটা মনে রাখবা। উদাহরণ দেখো আখি, দূর্বা ঘাস, দূর্বা ঘাস, আখি দূর্বা ঘাস, ভুট্টা খায়। আখি দূর্বা ঘাস, ভুট্টা ভুট্টা খায়। তো দেখো এগুলো তো মনে রাখবা। আখিতে মনে রাখবা হচ্ছে আখ, আখ। তারপরে দূর্বা ঘাস, তারপরে এই যে এখানে শুধু ঘাস, তারপরে কি দূর্বা ঘাস এটাও কিন্তু হবে। তারপরে ভুট্টা, খাইতে কিছু নাই, বুঝছো? তাহলে কি আখি দূর্বা ঘাস খায়, এটাতে মনে রাখবা কি আখ, দূর্বা ঘাস, ঘাস, ভুট্টা। এই চারটাই কিন্তু তোমার C4 উদ্ভিদ। আর যতগুলা দেখতে পারবো বেশিরভাগই কি আমাদের C3 উদ্ভিদ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আখ আমাদের অ্যান্সার কিন্তু হবে। তো দেখো আমাদের কিন্তু 12টা এমসিকিউ শেষ হলো। আমাদের আর মাত্র হচ্ছে 8টা এমসিকিউ আছে। 8টা এমসিকিউ করলে কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো চলো 13 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে? 13 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি? তো দেখো C3 উদ্ভিদে অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট যৌগ কোনটি? দেখো এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট যৌগ। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ। পাইরুভিক অ্যাসিডটাও 3 কার্বন বিশিষ্ট যৌগ। তারপরে এটা দেখো কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও 3 কার্বন বিশিষ্ট যৌগ। এটাও কত? এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ। তো দেখো অক্সালো অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, এখানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগের কথা বলা হয়েছে। প্রথম স্থায়ী উপাদান কোনটি? তাহলে আমাদের ঘ নাম্বারটা হবে না, এটা যেহেতু 4 কার্বন। তাহলে দেখো এই তিনটার ভিতরে যে কোনো একটা হতে পারে। দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটার সংকেতটা কি, এটার সংকেতটা কি, এটার সংকেতটা কি? দেখো C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি? তো দেখবা কি C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো আমাদের এটা অ্যান্সার হবে 3 কার্বন বিশিষ্ট কত? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো দেখো আমরা ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা দেখি। দেখো ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা তোমরা লিখবা কত? চু লিখবা CHO, চু কত? 3 এবং মাঝখানে দিবা কত? 6। তাহলে দেখো এটা কত? ল্যাকটিক অ্যাসিডের সংকেত C3H6
COO3, এটা হচ্ছে কত ল্যাকটিক অ্যাসিডের সংকেত। তারপর দেখো পাইরুভিক অ্যাসিডের সংকেত, এটা কিন্তু আমরা একটা এমসিকিউ তে পড়ছিলাম। দেখো লিখবো কত চু, চু কত 3 3 4, এটা কত পাইরুভিক অ্যাসিডের সংকেত। তারপরে দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিডের সংকেত কত, দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড সংকেত কত চু, চু দেখো কত, এখানে থাকবে কত, এখানে থাকবে 3, এখানে থাকবে 7, এখানে থাকবে 7, এবং ফসফোগ্লিসারিকের জন্য কত পি হবে। তাহলে ফসফোগ্লিসারিক সংকেত করতে এটা তোমরা একটু বই থেকে দেখে নিবা, আমার খেয়াল নাই। মেবি 4 কার্বন বিশিষ্ট C4H5O5 এরকম মনে হয় সংকেতটা, মেবি, তো আমি এটা শিওর না। তারপরে কি তোমরা এটা দেখে নিবা অক্সালিক অ্যাসিডের সংকেতটা। দেখো 14 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে কি সালেকশন সলিউশনের বাহ্যিক প্রভাব কোনটি। সালেকশন সলিউশনের বাহ্যিক প্রভাব কোনটি, দেখো এটা কি ক্লোরোফিল, ক্লোরোফিল তো ভেতরে থাকে, তাহলে এটা হবে না। এনজাইম কি, এনজাইমের ভেতরে থাকে। পটাশিয়াম, এটাও কি ভেতরে থাকে, এগুলো কি মৌলিক পদার্থ। দেখো পানিটা কি বাইরে থেকে আসে, পানিটা কি বাইরে থেকে আসে, তাহলে সালেকশন সলিউশনের বাহ্যিক প্রভাব কোনটি, পানি। তো দেখো তোমরা এগুলো মনে রাখার জন্য, দেখো মনে রাখার জন্য একটা টেকনিক, পানি, পানি এসিও, পানি এসিও তাপ, পানি এসিও তাপ পদার্থ। পানি কত কি পদার্থ, পানি এসিও তাপ পদার্থ। তাহলে দেখো এটা কি হবে, পানি হবে। তারপরে এতে কত, এতে হচ্ছে আলো, এতে কি হবে, এতে হচ্ছে আলো। তারপরে দেখো সিতে কত, সিতে হচ্ছে কত কার্বন ডাই অক্সাইড। তারপরে ওতে কত, ওতে হচ্ছে কত অক্সিজেন। তাপতে কত, তাপ পদার্থ মানে কি, এখানে থাকবে বিভিন্ন ধরনের পদার্থ থাকবে, ঠিক আছে। রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ থাকলে সেটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে কি আমরা দেখো এটা কি সাবজেক্ট করবো মনে রাখার জন্য, আমরা বললাম পানি এসিও তাপ পদার্থ। পানি কি পদার্থ, সালেকশন বাহ্যিক প্রভাব মনে রাখার জন্য আমরা কি করবো, পানি এসিও পদার্থ। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার জন্য একটা টিপস, ঠিক আছে। তো দেখো 15 নম্বর এমসিকিউতে আমরা চলে আসি, অ্যাসিটাইল এ ধাপে কত নেগেটিভ উৎপন্ন হয়। তো অ্যাসিটাইল এ ধাপে কত নেগেটিভ উৎপন্ন হয়, দেখো প্রথমে গ্লাইকোলাইসিস ছিল, প্রথমে ছিল আমাদের গ্লাইকো গ্লাইকোলাইসিস, দেখো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। তারপরে ছিল আমাদের অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল, অ্যাসিটাইল দেখো কোএ, অ্যাসিটাইল কত কোএ। তারপরে ছিল আমাদের গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ। তারপরে ছিল আমাদের 24 অণু এটি উৎপন্ন হয় হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ। তারপরে আছে হচ্ছে ক্রেব চক্র, দেখো আরেকটা আছে কত ক্রেব চক্র, ক্রেবস চক্র। দেখো ক্রেব চক্র বাকি ক্রেবস চক্র। দেখো গ্লাইকোলাইসিসে কত এনএটিভ উৎপন্ন হয়, তুমি দেখো গ্লাইকোলাইসিসে 8 অণু এটিভ উৎপন্ন হয়। মোট কত অণু উৎপন্ন হয়, 8 অণু এটিভ উৎপন্ন হয় এখানে মোট। তারপরে দেখো অ্যাসিটাইল কোয়েতে কত অণু উৎপন্ন হয়, অ্যাসিটাইল কোয়েতে দেখবে এখানে দুইটা কত এনএডিএইচ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে দেখবে কত 6 অণু, কত 6 অণু এটিভ উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোয়েতে কত অণু এটিভ উৎপন্ন হয়, এগুলো একটু মনে রাখবা। 6 অণু কত, 6 অণু এটিভ উৎপন্ন হয়। তারপরে ক্রেব চক্রে দেখবা কত 24 অণু এটিভ উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে অ্যাসিটাইল কোয়েতে কত অণু এটিভ উৎপন্ন হবে, 6 অণু এটিভ উৎপন্ন হবে। যদি আমাদের গ্লাইকোলাইসিস বলতো, গ্লাইকোলাইসিস 8 অণু, ক্রেব চক্রে দেখো ক্রেব চক্রে 24 অণু এটিভ। তোমরা এই এটা মনে রাখবা, দেখো যোগ করলে তোমরা কি পাবা, 38 অণু পাবা, 38 অণু এটিপি পাবা। দেখো মোট কত এটিপি উৎপন্ন হয়, মোট হচ্ছে 38 অণু। দেখো 24 আর 6, 24 আর 6 কত 30, 30 আর 8 কত 38। তো এগুলো হচ্ছে তোমাদের পুরাতন এডিশন। তোমরা যখন এইচএসসি পড়বা, অর্থাৎ ইন্টারমিডিয়েট পড়বা, তখন দেখবে কি ওখানে 36 অণু এটিপি উৎপন্ন হয়। তারপর দেখো 16 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে, 16 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 4 অণু FADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়, 4 অণু FADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়। তো দেখো আমরা এগুলো জানার জন্য প্রথমে জানবো কত, প্রথমে আমরা জানবো কত এক অণু। দেখো এক অণু কত NADH2, NADH2 সমান কত NADP। তারপরে এক অণু, দেখো এক অণু, এখানে অণু লিখবা, এক অণু FADH2 সমান কত NADP। তারপরে দেখো এক অণু জিটিপি সমান কত অণু ATP। দেখো এক অণু NADH2 সমান সমান 3 অণু ATP। দেখো 3 অণু কত ATP, 3 অণু কত ATP। দেখো এক অণু FADH2 সমান কত NADP, এক অণু সরি এখানে কত হবে, এক অণু FADH2 সমান 2 অণু ATP, 2 অণু ATP। আর এখানে কত এক অণু জিটিপি সমান কত এক অণু ATP, এক অণু কত ATP। তাহলে দেখো এখানে আমাকে বলছে 4 অণু FAD সমান কত অণু ATP। তাহলে দেখো এক অণু FAD সমান সমান যদি হয় 2 অণু ATP, তাহলে 4 গুণন 2, তাহলে কত 4 গুণন 2, এক অণু সমান সমান 2, 4 দুগুণা কত 8। তাহলে আমাদের এর অ্যান্সার কত হবে 8, 8 অণু FADH উৎপন্ন হয়। 4 অণু FADH2 থেকে কত NADH উৎপন্ন হয়, অর্থাৎ 8 অণু কত NADH2
উৎপন্ন হয়, 8 অণু কত এটিপি উৎপন্ন হয়, সরি। তাহলে দেখো আমাদের 16টা এমসিকিউ শেষ হলো। আমরা এখন কি দেখো বলা হয়েছে 17 নম্বর এমসিকিউ, অবাধ শোষণের ক্ষেত্রে কোনটি সঠিক? অবাধ শোষণের ক্ষেত্রে কোনটি সঠিক? তো দেখো 6 অণু পানি থাকে, অবাধ শোষণে কি 6 অণু পানি থাকে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, 1 অণু গ্লাইকোজেন সম্পূর্ণভাবে জারিত হয়, 38 অণু এটিপি উৎপন্ন হয় না। অবাধ শোষণে মাত্র দেখবা যে 2 অণু এটিপি উৎপন্ন হয়, তার মানে কি এটা সঠিক না। 1 অণু গ্লাইকোজেন সম্পূর্ণরূপে জারিত হয় না, এটাও 1 অণু গ্লাইকোজেন কত অবাধ শোষণে সম্পূর্ণরূপে জারি হয়। তাহলে কত এটা সবাদ শোষণের উদাহরণ। 6 অণু পানি উৎপন্ন হয়, দেখবো 6 অণু পানি কি সবাদ শোষণে উৎপন্ন হইতেছে, তার মানে কি অবাধ শোষণে কি ল্যাকটিক অ্যাসিড, তারপরে ইথানল অ্যাসিড এগুলা কিন্তু উৎপন্ন হয়। তারপরে কি তাহলে আমাদের অবাধ শোষণের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? অবাধ শোষণের ক্ষেত্রে আমাদের সঠিক হবে কোনটি? ল্যাকটিক অ্যাসিড। তো দেখো আমি ল্যাকটিক অ্যাসিডের কিন্তু সংকেত লিখে দিয়েছিলাম, ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি লিখে দিয়েছিলাম? দেখো 3 3 6, এটা কিন্তু তোমাদের ল্যাকটিক অ্যাসিডের সংকেত। তারপরে দেখো কি শোষণের জন্য উত্তম তাপমাত্রা কত? তোমাদের বইয়ে দেখো শোষণের জন্য উত্তম তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে অবশ্যই মনে রাখবা, শোষণের জন্য উত্তম তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো 19 নম্বর এমসিকিউতে চলে আসি, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? তাহলে দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? তাহলে কার্বোহাইড্রেটের সংকেতটা তোমরা দেখো, কার্বোহাইড্রেটের সংকেত কি? দেখো কার্বোহাইড্রেটের সংকেতটা আমি নিচে লিখতেছি, দেখো কার্বোহাইড্রেটের সংকেতটা সি গ্লুকোজ, অর্থাৎ কার্বোহাইড্রেট মানে কি গ্লুকোজ। গ্লুকোজ দেখো C6H12O6। তো দেখো O6 অর্থাৎ কার্বনের কিন্তু প্রয়োজন হইতেছে। তাহলে কার্বোহাইড্রেটে আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? তাহলে কার্বোহাইড্রেট অবশ্যই কার্বন থাকতে হবে। দেখো অক্সিজেনের ভিতরে কি কার্বন আছে? না, কার্বন না, তাহলে এটি অ্যান্সার হবে না। তারপরে পানির ভিতরে কি কার্বন আছে? না, পানির ভিতরে কার্বন না, তাহলে আমাদের কি এটিও অ্যান্সার হবে না। দেখো NADPH, এটার ভিতরে কি কোনো কার্বন আছে? না, এটার ভিতরেও কোনো কার্বন নাই, তাহলে আমাদের কি গ নাম্বার এটাও হবে না। দেখো ঘ নাম্বার এটার ভিতরে কার্বন আছে, তার মানে কি আমাদের এইটাই অ্যান্সার হবে। দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিজারিত কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেটে পরিণত হয়? দেখো কার্বোহাইড্রেটের আমরা সংকেত দেখলাম কি, এই যে দেখো C6H12O6, অর্থাৎ কি এখানে কার্বনের প্রয়োজন হবে। তাহলে দেখো এখানে কি কার্বন আছে? কোথায় কার্বন আছে? কার্বন ডাইঅক্সাইডে, তার মানে কি আমাদের এইটাই কি অ্যান্সার হবে। তারপর দেখো নিচের 20 নম্বর এমসিকিউতে নিচের কোন কোন উদ্ভিদে সালেকশন সলিউশন হার বেশি? নিচের কোন উদ্ভিদে সালেকশন সলিউশন হার বেশি? তো তোমরা এটা মনে রাখার জন্য দেখবা কি পানিতে, অর্থাৎ জলজ জলজ এবং কত স্থলজ। দেখো স্থলজ উদ্ভিদে সালেকশন হার কত? দেখো অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে কত পার্সেন্ট? বায়ুতে কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 0.03%। তার মানে কি এটা কম থাকে। আর এখানে দেখবা কি এটাতে কার্বন ডাইঅক্সাইড থেকে কত পার্সেন্ট? যাতে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.3%। তো দেখো জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের হার পরিমাণ অর্থাৎ বেশি থাকে, যেখানে কার্বন ডাইঅক্সাইডের হার পরিমাণ বেশি থাকবে সেইখানে তো কি সালেকশন সলিউশনটা বেশি হবে, তাই না? যেহেতু গাছ হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডটা কি আমাদের ত্যাগ করে। তাহলে দেখো এটা বট গাছটা একটা স্থলজ উদ্ভিদ, তারপরে আম গাছ এটা একটা স্থলজ উদ্ভিদ, কাঁঠাল গাছ এটা একটা স্থলজ উদ্ভিদ। দেখো কুচুরি পানা কি একটা জলজ উদ্ভিদ। তাহলে কি জলজ উদ্ভিদে দেখবা তোমরা সালেকশন সলিউশন হয় কত পার্সেন্ট? জলজ উদ্ভিদের সালেকশন সলিউশন হয় 90%, অর্থাৎ 90%, এবং স্থলজ উদ্ভিদের সালেকশন সলিউশন হয় হচ্ছে মাত্র 10%। ঠিক আছে, তার মানে কি এটা সালেকশন সলিউশনের হারটা কার বেশি? সালেকশন হারটা হচ্ছে পানিতে যেসব গাছপালা থাকবে তাদেরই হচ্ছে সালেকশন হারটা বেশি। তো এরই মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি শেষ হলো। তো তোমরা অনেকে হয়তো বায়োলজিতে তোমাদের নাই, যারা হচ্ছে তোমরা আর্টস কমার্সে পড়ো, তো তাদের জন্য আমরা সাধারণ গণিতের ম্যাথ গুলা নিয়ে আসবো, কিন্তু তারপরে বিজ্ঞান যে অধ্যায়গুলো আছে ওইগুলা কিন্তু নিয়ে আসবো। তো তোমরা সকলেই হচ্ছে আমার ক্লাসগুলো দেখবা, এবং যদি তোমরা উপকৃত হয়ে থাকো একটু, তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, কমেন্ট করবে এবং শেয়ার করবা। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।